আধুনিক ফরম্যাটে যে মার্কেটিং, এইটার সূচনা হয়েছে মাত্র 100 বছর আগে, রাফলি 1930 সালের দিকে মার্কেটিং এর এই বর্তমান যে ধারা, এইটার সূচনা হয়। আর যদি বলেন যে একেবারে আদিকালে মার্কেটিং, তাহলে আমার ওপিনিয়ন হচ্ছে যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মার্কেটিং এর অস্তিত্ব রয়েছে। সেটা কিভাবে? হজরত আদম আলাইহিসসালাম, তিনি ছিলেন প্রথম মানব, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি প্রথম নবী ও রাসূল। তো সেই হিসেবে ওনার কাজ ছিল ধর্ম প্রচার করা, আর প্রচার হলো মার্কেটিং এর একেবারে কোর জায়গাটা। ফলশ্রুতিতে মানব জন্মের সূচনা লগ্ন থেকেই মার্কেটিং এক্সিস্ট করে। কিন্তু আধুনিক ফরম্যাটে যে মার্কেটিং আমরা দেখি শুনি, এগুলো রাফলি 1930 সাল থেকে রেকর্ডেড। এরপরে বড় কয়েকটা পর্যায়ে এসেছে। 1960s একটা বড় পরিবর্তন এসেছে। পরবর্তীকালে মেজর ইনোভেশনস, অ্যাকচুয়ালি আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এইটা পৃথিবীতে একেবারেই নানা উপলব্ধি বদলাতে সাহায্য করে। আরেকটু আগে যদি যাই, তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হবার পরে 1920 সাল, সেই সময় লিগ অফ নেশনস গঠিত হয় এবং মোটামুটি একটা রিয়েলাইজেশন হয় যে যুদ্ধ খারাপ জিনিস, ফলে আমরা মিলেমিশে সুন্দর একটা পৃথিবী গড়ি। কিন্তু পরবর্তীকালে সেটাও ফেল করে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়। মাঝে 1930 সালে গ্রেট ডিপ্রেশন, সমগ্র দুনিয়ায় প্রভাব বিস্তারকারী একটা মহামন্দা হয়েছিল এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রও সিরিয়াসলি সাফার করেছিল। পরবর্তীকালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর প্রভাব সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছিল এবং পরবর্তীকালে অনেকগুলো অর্গানাইজেশনের উদ্ভব হয়েছে, তার মধ্যে জাতিসংঘ অন্যতম 1945-এ। এরপরে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক তো না, আসলে আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। এইটা আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে গোটা দুনিয়া যে বিধ্বস্ত হয়েছিল, সেই দুনিয়াকে রিকনস্ট্রাক্ট করার জন্যই এর উদ্ভব হয়েছিল। পরবর্তীকালে ন্যাটো 1949-এ। এইরকম মেজর কিছু ইস্যুজ সমগ্র পৃথিবীবাসীকেই আসলে প্রভাবিত করে। এখানে বড় একটা টার্নিং পয়েন্ট ছিল বাষ্পীয় ইঞ্জিন, এবং বাষ্পীয় ইঞ্জিনের প্রভাবে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের প্রভাবে মার্কেটিং এর বিস্তৃতি, এবং সব মিলিয়ে এর সবচেয়ে বড় ধাক্কাটা আসে কম্পিউটার আবিষ্কারের পরে, আরো বললে ইন্টারনেট আবিষ্কারের পরে। তো ইন্টারনেট ঘরোয়াভাবে যদিও এটা 70-এর দশকেই হয়েছিল, 1967-এর দিকে, বাট উন্নত দেশগুলোতে এর ব্যবহার 90-এর দশকে। 1986 আমেরিকায় এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমাদের দেশগুলোতে গত শতাব্দীর শেষ দশকে কম্পিউটার ব্যাপকতা লাভ করে এবং বর্তমান শতাব্দীর প্রথম দশকটা আসলে পার্সোনাল কম্পিউটার বিস্তারের যুগ, এবং দ্বিতীয় দশকে এসে মূলত ইন্টারনেট এবং ইন্টারনেট নির্ভর যে টেকনোলজি, এটা গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে গত 100 বছরে মার্কেটিং এর যে ডেভেলপমেন্ট, এটা পূর্বে হয়তো 1000 বছরেও এতটা হয়নি, এবং এখন নানা আসপেক্ট থেকে মনে করা হচ্ছে যে ফিউচার এইটা আসলে
নিয়ন্ত্রিত হবে মার্কেটিং পিপলদের দ্বারা, এবং তাদের সর্বোত্তম টুল হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পড়াতাম ইন্টারন্যাশনাল মার্কেটিং, এখন ওই কোর্সটাই করেছি গ্লোবাল মার্কেটিং। এই দুটোর পার্থক্য বোঝার জন্য সিম্পল একটা উদাহরণ ভাবেন, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রোডাক্ট তৈরি করে তারপর বিভিন্ন দেশে বিক্রি করে, তাহলে যে সকল দেশে এক্সপোর্ট করছে সেই সকল দেশের সাথে ইন্টারন্যাশনাল বিজনেস করছে। অর্থাৎ এটা বাংলাদেশি কোম্পানি, বাট প্রোডাক্ট বিক্রি করছে ইন্ডিয়া, ইভেন ধরেন মিডল ইস্টের কান্ট্রি গুলোতে। এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট, যেটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। আর গ্লোবাল কি, প্রাণ কোম্পানির ক্ষেত্রে উদাহরণ বলি, যে তারা এক সময় দেখলো যে মেড ইন বাংলাদেশ লেখা দেখলে মিডল ইস্টের লোকেরা ওই প্রোডাক্ট গুলো কেনে না, অথচ ওই প্রোডাক্টের খুব ডিমান্ড আছে এবং তারা পছন্দ করে, কিন্তু শুধুমাত্র মেড ইন বাংলাদেশ এইটা দেখার কারণে মিডল ইস্টের মার্কেটে মানে প্রোডাক্ট হাতে নেয়, নিয়ে ও বাংলাদেশ, তখন তাদের মাথায় আসে যে বাংলাদেশ মানে তো লেবারের দেশ, আমাদের বাসা বাড়িতে কাজ করে যারা এরা বাংলাদেশি, তো এদের প্রোডাক্টের কোয়ালিটি আর কি হবে। এইটা যখন মানে নোটিস করলো, তখন প্রাণ ডিসাইড করলো যে তাহলে আমাকে মিডল ইস্টে একটা প্রোডাকশন প্ল্যান্ট খুলতে হবে, এবং আরব আমিরাতে সম্ভবত তারা প্রোডাকশন প্ল্যান্ট করে, এবং এখন তাদের প্যাকেজিং ব্র্যান্ডিং সব হচ্ছে ইউএই কেন্দ্রিক। এখন আর ওদের প্রেস্টিজে বাঁধছে না, এখন ঠিক আছে, অলরাইট। হ্যাঁ, এবং আরেকটা আপনাদের একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, যে এটা আমার কাছে টু সাম এক্সটেন্ট হীনমন্যতাই মনে হয়েছে। সেটা হলো যে ডেনমার্কে আমি একদিন এক ডিপার্টমেন্ট স্টোরে চা খুঁজতেছি, এটা 2010 সালের দিকের কথা। তো টি ব্যাগ, স্বভাবতই ওটা কনভেনিয়েন্ট হবার কারণে আমি টি ব্যাগ খুঁজতেছি। তো হঠাৎ লোগোটা কেন যেন আমার পরিচিত লাগলো, আমি প্রপারলি রিকল করতে পারছি না, কিন্তু লোগোটা আমার চেনা চেনা লাগছে। তো হাতে নিলাম, বেশ অনেক ধরনের, ওখানে ফ্লেভার ডিফারেন্ট, তারপরে কন্টেন্টে ডেসক্রিপশন একেবারে ভিন্ন ভিন্ন, আমার দেখে ভালো লাগলো। তো ওদের চায়ের যে অন্যান্য মানে ডিসপ্লেতে যতগুলো অল্টারনেটিভ ছিল, প্রত্যেকটারই কিন্তু দেশের নাম ছিল, এবং মোস্টলি ছিল ইন্ডিয়া, শ্রীলঙ্কা, চায়না, এই দিকের। বাট এই প্যাকেটটাতে কোনো নাম নাই, কে কে, মানে দুটোকে কম্বাইন করে একটা লোগো, এবং ডেসক্রিপশন সব ঠিক আছে, প্যাকেজিং দারুণ, আমার ভালোও লাগছে, কিন্তু এর কান্ট্রি অফ অরিজিন কোথাও লেখা নাই। তো প্রাইস কম্পারেটিভলি কম ছিল, সব মিলে আমি নিলাম একটা প্যাকেট। রুমে ফেরার পরে আমার যেহেতু রিকল করতে পারছি না, ফলে আমি সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখি যে এটা বাংলাদেশি প্রতিষ্ঠান। কোম্পানি প্রয়োজন অনুযায়ী তার প্রোডাকশন প্ল্যান্ট বদলে ফেলছে, এবং সেখানে এমনও হতে পারে লোকাল ম্যানেজমেন্ট। আপনারা ব্র্যাকের অ্যাক্টিভিটিস যদি খেয়াল করেন, দেখবেন যে আফ্রিকান নেশন গুলোতে কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র কান্ট্রি হেড যিনি, উনি বিদেশি থাকেন, এরপরে সেকেন্ড পার্সন থেকে পরবর্তী টায়ারের প্রায় সবাই কিন্তু ওই দেশের। এতে ওনাদের এটা ডিল করতে সুবিধা হয়। হ্যাঁ, এইটা খুব পপুলার একটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে গ্লোকাল। অর্থাৎ এটাকে এলাবোরেট করে বলা হয় থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি। হ্যাঁ,
এটা। তো গ্লোবাল হচ্ছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস গুলো যে প্র্যাকটিস করে। আ- আপনি জানেন যে কোকা কোলা আমেরিকান প্রোডাক্ট, কিন্তু এটা আমেরিকায় তৈরি হয় না, বাংলাদেশে তৈরি হয়। আপনি জানেন যে ইউনিলিভার ব্রিটিশ কোম্পানি, কিন্তু ব্রিটেনে তৈরি হয় না, এটা বাংলাদেশে তৈরি হয়। তো এইভাবে প্রতিষ্ঠানগুলো এখন গ্লোবাল হয়ে যাচ্ছে, এবং এতে ইন্টারন্যাশনাল বিজনেসের মানে অনেক কিছু, নীতি নৈতিকতা, ধরন, আইন, এগুলো বদলে যাচ্ছে। এবং এই কারণেই দেখবেন যে ইউএনডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা মোস্টলি ইনএফেক্টিভ হয়ে গেছে। অথচ একসময় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং তার আন্ডারে যে সকল এগ্রিমেন্ট হতো, যেমন ছিল গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এই বিষয়গুলো তখন খুব বার্গেনিং হতো, বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল, নানা ধরনের বার্গেনিং হতো, যে আমার দেশের স্বার্থ রক্ষা করতে এই এই প্রোডাক্টে শুল্ক কমাতে হবে, এইগুলো করতে হবে, র মেটেরিয়ালস প্রকিউরমেন্টে এই প্রসেস করতে হবে, এরকম নানা দেশ বার্গেইন করতো। কিন্তু এখন প্রতিষ্ঠানগুলো যেখানে ডিমান্ড আছে সেখানে চলে যাচ্ছে। এমনকি বহু কোম্পানির ক্ষেত্রে এটা আসলে কোন দেশে তৈরি হচ্ছে এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। কেমন? মনে করেন স্যামসাং। স্যামসাং তার ব্যাটারি তৈরি করছে সাউথ আফ্রিকার ওই খনি থেকে প্রাপ্ত উপাদান দিয়ে, কোল জাতীয়। তো আগে যেটা হতো যে ওই উপাদানগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হতো, এখন আর সেটার দরকার হচ্ছে না। এখন ওখানেই তার হয়তো ব্যাটারি তৈরির একটা প্ল্যান্ট করে ফেলছে, যেখানে শুধু স্পেসিফিকেশন অনুযায়ী ব্যাটারি তৈরি হচ্ছে। তাহলে তার, আপনি দেখেন যে ট্রান্সপোর্টেশন কস্ট, ওয়্যার হাউজিং, ইভেন যে ইনভেস্টমেন্ট সাইকেল, এটা অনেক ছোট হয়ে যাচ্ছে, কস্ট ইফেক্টিভ হচ্ছে, এতে তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন হচ্ছে। অথবা এই যে স্পেয়ার পার্টস বা ছোট ছোট ইনস্ট্রুমেন্ট, এগুলো হয়তো চীনে তৈরি হচ্ছে, আবার ইন্ডিয়াতে লেবার কস্ট কম, ফলে হয়তো অ্যাসেম্বলিংটা ইন্ডিয়াতে হচ্ছে। তাহলে এটা আসলে কোন দেশি কোম্পানি, এটা বলা কিন্তু খুব মুশকিল। আপনারা জানেন যে নকিয়ার অরিজিন কিন্তু ফিনল্যান্ড। পরবর্তীকালে যারা আর্লি স্টেজে নকিয়া ব্যবহার করেছেন তারা জানেন যে ফিনল্যান্ডের সেট আমাদের এখানে আসতো না, বিকজ ইট ওয়াজ কম্পারেটিভলি এক্সপেন্সিভ। আমাদের এখানে আসতো হাঙ্গেরির সেট গুলো। এখন তারা কেন হাঙ্গেরিতে শিফট করলো তাদের প্রোডাকশন প্ল্যান্ট? কারণ হলো ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি গুলো, স্পেশালি যুগোস্লাভিয়া ভেঙে যে দেশগুলোর জন্ম হয়েছে, এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। লাইক রাশিয়া ভেঙে যে দেশগুলো হয়েছে তাদের যেমন আর্থিক অবস্থা খারাপ ছিল, যুগোস্লাভিয়া ভেঙে হওয়া দেশগুলোর অবস্থা আরো খারাপ ছিল। ফলে হাঙ্গেরিতে ইনভেস্টমেন্ট ইজি ছিল, সেখানে লেবার কস্ট কম ছিল। ফলে তারা ইউরোপের মধ্যেই থাকলো, কিন্তু লো কস্ট রিজিয়নে শিফট করলো, এবং ফিনল্যান্ডে তারা প্রোডাকশন প্রায় বন্ধ করে দিল। এবং শুরুর দিকে হাঙ্গেরির সেট গুলো আসতো এবং আমরা ওইটাকে খুব ভালো মনে করতাম, খুব কোয়ালিটি প্রোডাক্ট মনে করতাম। কিন্তু একটা পর্যায়ে, আপনাদের মনে আছে কিনা, নোকিয়া একটা স্লোগানকে পপুলার করতে চেষ্টা করেছিল, যে মেড বাই নোকিয়া দেখে কিনুন। অর্থাৎ এই প্রোডাক্টটা কোথায় উৎপাদন হচ্ছে এটা আপনার হেডেক না। অ্যাজ কাস্টমার আপনি আমার ব্র্যান্ডের উপরে রিলাই করেন, আপনি নোকিয়া দেখে কিনবেন, কোয়ালিটি অ্যাসিওর করার দায়িত্ব আমার। এইটা হাঙ্গেরিতে হলো না চায়নাতে, সাউথ আফ্রিকা, ইন্ডিয়ায়, এটা আপনার ভাবা দরকার নাই, এই গ্যারান্টি আমরা দিব অ্যাজ ব্র্যান্ড। হ্যাঁ। তো এইভাবে এখন প্রতিষ্ঠানগুলো আসলে আর ইন্টারন্যাশনাল থাকছে না,
মোস্টলি গ্লোবাল হয়ে যাচ্ছে। এই কারণে আলোচনায় এটা সবকিছু কাভার করার জন্য আমি শুরুতে আপনাদের বলেছিলাম কিনা যে কমার্স থেকে কেন বিজনেসে আসার দরকার হলো। এক সময় কিন্তু বিকম এমকম পড়ানো হতো, তো সেখান থেকে কেন ইয়েতে আসা লাগলো বিবিএ এমবিএ হোয়াই? কারণ কমার্স বললে এর যে স্কোপ স্কোপ অফ অ্যাক্টিভিটি এটা লিমিটেড হয়ে যায়, কিন্তু বিজনেস করলে এর আওতা অনেক প্রসারিত হয় এবং বহু কিছু এর আন্ডারে কাভার করা যায়। ফলে ডিগ্রিগুলোকে মোর অ্যাকসেপ্টেবল করার জন্য এটা বিকম থেকে বিবিএস হয়েছিল ফর দ্য টাইম বিং, তারপরে বিবিএ হলো। এই সামনে আরো পরিবর্তন আসতে পারে, অসম্ভব না। এনিওয়ে, আমরা আলোচনায় ঢুকি। সেটা হলো মার্কেটিং মিক্স। এই টার্মিনোলজিটা খুব পপুলার এবং যে কোনো ভাইভাতে আপনাদের এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারে। ইভেন আমার মনে আছে আমি লেকচারার হবার জন্য যখন ভাইভা দিতে আসি, আমার ভাইভাটা শুরুই হয়েছিল এই ইস্যুটা নিয়ে এবং পরে অনেক ডিপার ডিসকাশন হয়েছিল। তো ইট ইন্ডিকেটস যে এটা মানে ভেরি মাচ এক্সপেক্টেড যে আপনি বিজনেস পড়েছেন, মার্কেটিং এর একটা কোর্স পড়েছেন, সো আপনি মার্কেটিং মিক্স সম্পর্কে ভালো ধারণা রাখেন। এবং সিম্পলি আপনাদের বলে রাখি যে অ্যাকচুয়ালি মার্কেটিং এর আন্ডারে যত কথা বলা হয় সেগুলো আসলে মার্কেটিং মিক্সের এলিমেন্ট গুলোকেই ভেঙে ভেঙে আলোচনা করা হয়, এর বাইরে কিছুই না। তো নর্মালি মার্কেটিং মিক্সের চারটা এলিমেন্ট, এটা খুবই পপুলার এবং ভেরি মাচ নোন অ্যাজ 4 P's অফ মার্কেটিং। 4 P's, চারটা পি: প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। যদিও একটা কৌতুক বলা হয় এইভাবে, এই কার্টুনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো যে কোনো একজন সেলসম্যান সে শুনেছিল যে মার্কেটিং এর 4 P's খুব গুরুত্বপূর্ণ। তো সে এটা কোনো সোর্স থেকে পড়েনি, নিজে নিজে ভেবে নিয়েছে যে এটা কি হতে পারে। হ্যাঁ, তো সেইটা ভেবেছে যে প্লিজ 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 প্লিজ, হ্যাঁ, 4টা P। ফলে সে যে কোনো কাস্টমারকে, পটেনশিয়াল কাস্টমারকে কনভিন্স করতে গেলে এই 4P অ্যাপ্লাই করতো, বাট অ্যাকচুয়ালি ইটস নট। 4P's হচ্ছে প্রোডাক্ট, এটা মোস্টলি আপনারা বুঝেন, যদিও আমি ব্যাখ্যা করলে দেখবেন যে খুবই খুবই সামান্য। প্রোডাক্ট বলতে আসলে যা বোঝায় তার খুব সামান্য অংশকেই আহ মানে ইন জেনারেল প্রোডাক্ট বলে মানুষ জানে। সেকেন্ড ওয়ান প্লেস, এটা খুবই গুরুত্বপূর্ণ ইন এ সেন্স, তবে প্লেস শব্দটার সিনোনিম ব্যবহার করা যায় ডিস্ট্রিবিউশন। কেন প্লেস বলেছে এটা একটু পরে বলছি। আরেকটা হলো প্রমোশন। অধিকাংশ মানুষ মনে করে যে মার্কেটিং আর প্রমোশন একই জিনিস, যদিও এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা এলিমেন্ট মাত্র। আরেকটা হলো প্রাইস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, কারণ একটা প্রতিষ্ঠানের সার্ভাইভালের জন্য টু সাম এক্সটেন্ট কি ফ্যাক্টর হিসেবে রোল প্লে করে প্রাইস। এটা এতটাই চ্যালেঞ্জিং যে আপনি প্রাইস নির্ধারণে যদি ভুল করেন আপনি সার্ভাইভ করবেন না। কারণ এটা যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে কেউ কিনবে না, আপনার ইনভেস্টমেন্ট আটকে যাবে। আর যদি খুব কমিয়ে দাম রাখেন তাহলে এটা বিক্রি হবে অনেক, কিন্তু আপনার প্রতিষ্ঠানের লস হবে। ফলে এইটার সঠিক পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে পারা, অ্যাপ্লাই করতে পারা, এইটা খুব বড় একটা মুনশিয়ানার ব্যাপার। এবং এই কারণেই হয়তোবা আপনারা খেয়াল করেছেন
যে আমাদের দেশে খুব অ্যালার্মিং একটা প্রবণতা রয়েছে। সেটা হলো এমনকি 80-90-এর দশকেও এ দেশীয় ছোট ছোট অসংখ্য প্রতিষ্ঠান, স্পেশালি কনজিউমার গুডস এর ক্ষেত্রে ভালো করেছিল। কিন্তু 2-3 দশক পরে এসে এগুলো আরো বিস্তৃত হবার পরিবর্তে, আরো নতুন নতুন প্রতিষ্ঠানের উদ্ভব হবার পরিবর্তে সেগুলো সংকুচিত হয়ে যাচ্ছে এবং মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলো এখানে জায়গা দখল করে নিচ্ছে এবং ব্যাপক দাপটের সাথে তারা বিস্তার লাভ করছে। এটার অন্যতম কারণ হলো যে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এবিলিটি অনেক বেশি, ইনভেস্ট করতে পারে বেশি, হিউজ প্রমোশন চালাতে পারে, ফলে তাদের মার্কেট সাইজ তুলনামূলকভাবে বড় হয়। তারা একসাথে অনেক বেশি প্রোডাকশন করতে পারে, এতে পার ইউনিট কস্ট কমে আসে এবং টোটাল সেলস ভলিউম এইটা অনেক বেশি হয়। অন্যদিকে লোকাল ছোট প্রতিষ্ঠান, তার ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি কম থাকে, প্রমোশনাল ক্যাপাসিটি কম থাকে, ফলে ওই কম্পিটিশনে অনেক সময় দাঁড়াতে পারে না এবং ইন দ্য লং রান হারিয়ে যায়। আমি উদাহরণ হিসেবে বলি যে দেখেন অ্যারোমেটিক কসমেটিক্স এক সময় কত ভালো করেছিল, এমনকি কেয়া কসমেটিক্স, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান ছিল যে যারা 80-90-এর দশকে অনেক দাপটের সাথে এখানে ব্যবসা করত, কিন্তু সামহাউ তারা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলোর সাথে টিকতে পারছে না। এর অন্যতম একটা ফ্যাক্টর হলো প্রাইসিং। ওকে, এবার একটু সংক্ষেপে ধারণা দিই যে আসলে এই কি গুলো দ্বারা কি বোঝায়। আমরা প্রোডাক্ট দিয়ে শুরু করি। প্রোডাক্ট বলতে দেখেন এই শব্দটা শোনা মাত্রই আপনার মাথায় কিন্তু ট্যানজিবল সামথিং, অর্থাৎ দেখা যায় এমন কিছু মাথায় আসছে। কিন্তু আপনারা হয়তো খেয়ালই করেননি, পৃথিবীর অধিকাংশ বড় প্রোডাক্ট এগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, মালিকানা লাভ করা যায় না। এরকম দু একটা উদাহরণ দিতে পারবেন কেউ? আমি বলছি যে সোশ্যাল মিডিয়া স্যার। সোশ্যাল মিডিয়া, অ্যান্ড্রয়েড স্যার, অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড টেকনোলজি, হ্যাঁ স্যার, অ্যান্ড্রয়েড টেকনোলজি। ওকে, আর বিভিন্ন ধরনের সফটওয়্যার স্যার। হুম, আর স্যার শেয়ার মার্কেটের শেয়ার। শেয়ার, আচ্ছা, ওকে, আংশিক নেওয়া যায়। তারপরে আপনারা আসল জায়গায় যাননি, দুনিয়ার বড় বড় ইন্ডাস্ট্রি সব কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রি। হ্যাঁ স্যার, সার্ভিস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সিম্পল একটা স্ট্যাটিস্টিক্স বলি তাহলে বুঝবেন। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপিতে সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন হচ্ছে 73%। এটা বেশ কয়েক বছর আগের পরিসংখ্যান। স্যার এয়ার ট্রান্সপোর্টের কথা বলছেন স্যার? হ্যাঁ, রাইট, নট অনলি এয়ার, সকল ধরনের ট্রান্সপোর্টেশন, এইটা যেগুলো পাবলিক ট্রান্সপোর্টেশন, এটা রেল বলেন, ব্যাংকিং। হ্যাঁ ব্যাংকিং, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এগুলো সব কিন্তু সেবা। আপনি যা দেখতে পান আপনি কিন্তু তা কেনেন না। আপনি ভাবেন যে মাউন্ট এডোরা হসপিটালে আপনি অ্যাডমিট করলেন, বা আপনার ফ্যামিলি মেম্বার 7 দিন থাকলেন, আপনি 1,20,000 টাকা বিল দিয়ে চলে গেলেন, আপনি এই হাসপাতালের কিন্তু কোনো মালিকানা লাভ করলেন না। তাহলে 1,20,000 টাকা আপনি যে পে করলেন ফর ইনটেনজিবল প্রোডাক্ট। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আপনি এখান থেকে বিমানে ঢাকায় গেলেন, আপনি ওই বিমানের কিন্তু সামান্যতম অংশ ওন করলেন না।
এইভাবে চিন্তা করে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিউজ হিউজ অ্যামাউন্টে টিউশন ফি দিতে হয়। এর বিনিময়ে তো ওই শিক্ষা প্রতিষ্ঠানের মালিকানা লাভ হয় না। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমনকি আমাদের দেশেও আমরা কিন্তু জিডিপিতে সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন মোর দেন 50%। যদিও আমাদের স্ট্যাটিস্টিক্স এর উপরে রিলাই করা মুশকিল, তারপরেও খুব সম্ভবত সর্বশেষ আদমশুমারি অনুযায়ী সার্ভিস সেক্টর 50%, ইন্ডাস্ট্রি 30%, এগ্রিকালচার 20%। মজার বিষয় হচ্ছে আমাদের অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু আমার টোটাল ইকোনমিতে এটার কন্ট্রিবিউশন 20%। এই 50% এটা ইনভিজিবল, দেখা যায় না, কিন্তু শক্তিশালী রোল প্লেয়ার। তাহলে প্রোডাক্ট, দেখেন এখানে যে কয়টা কথা লেখা আছে, ফিচার্স অর্থাৎ প্রোডাক্টের যে বৈশিষ্ট্য, কোয়ালিটি, ব্র্যান্ড, প্যাকেজিং, সার্ভিসেস, ওয়ারেন্টিজ, এই সব কিছু মিলিয়ে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এক কথায় প্রোডাক্ট কি? সিম্পলি এইটুকু মনে রাখেন যে মানুষের যে কোনো সমস্যার সমাধানে যা অফার করা হয়, অর্থের বিনিময়ে বা অন্য কোনো সুবিধার বিনিময়ে যা অফার করা হয়, দ্যাট ইজ প্রোডাক্ট। আমি গত ক্লাসে বলেছিলাম যে কবিরাজের একটা পানি পড়াতে ফু দিচ্ছে, এটাও প্রোডাক্ট। ঠিক তেমনি ভাবে যে কোনো কিছু প্রোডাক্ট হতে পারে। এবং বর্তমান সময়ে এই যে একটা শব্দ আছে ব্র্যান্ডিং, এটা নিয়ে আমার একটু স্পেশাল ইন্টারেস্টের জায়গা আছে। আমি একটা কোর্স পড়াই ব্র্যান্ড ম্যানেজমেন্টে। তো সেক্ষেত্রে আপনি খেয়াল করেন, এত বড় দুনিয়া, এত কিছুর বিস্তার ঘটছে, কিন্তু বহু ব্র্যান্ড রয়েছে যার সেকেন্ডকে আপনি নাম বলতে পারবেন না। এটা খুবই উদ্বিগ্ন হবার বিষয় আপনি যদি গভীরভাবে চিন্তা করেন। মানে সে তার ইন্ডাস্ট্রিতে এত শক্তিশালী হয়েছে যে সেকেন্ড কাউকে টিকে থাকতে দেয়নি। আপনি খেয়াল করেন মাইক্রোসফটের গোটা দুনিয়ায় যে দাপট, যে বিস্তৃতি, যে অ্যাক্সেস, এর সেকেন্ডকে আপনি খুঁজে পাবেন না। আপনি বলেন যে বাংলাদেশ, গোটা দুনিয়ার কার ঘরে মাইক্রোসফট নাই? যার ঘরে টেকনোলজি আছে সেখানে তার অ্যাক্সেস আছে, কিন্তু এর বিকল্প কয়জনের? মানে স্যার পার্সেন্টেজ। স্যার আই হ্যাঁ, হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ স্যার বলেন। মাইক্রোসফটের তো স্যার সবচেয়ে চিপ মাইক্রোসফট এবং স্যার মানে লো, মানে ফ্রি অফ কস্ট অল্টারনেটিভ আছে স্যার, লিনাক্স এর ডিস্ট্রিবিউশন হ্যাঁ গুলা, কিন্তু ওইগুলা তো স্যার আমরা খুব বেশি ইউজ করতে পারি না স্যার। না না, এই তো সুবিধা পাইলো নাকি স্যার? না না, সেটা সেটা বড় কোয়েশ্চেন না। দুনিয়ার বহু ফাস্ট মুভার হারিয়ে যায়নি? আপনি বলেন তো যে আমার দেশে গ্রামীণ ফোনের আগেও একটা প্রতিষ্ঠান অপারেশন শুরু করেছিল। সিটিসেল, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো তারা জি স্যার। তারা সেই বেনিফিটটা পেল না কেন? হোয়াটস রং? মার্কেট স্ট্র্যাটেজি ভালো ছিল না স্যার তাদের। এই এই তো কথা। তাহলে দেখেন, এক্ষেত্রে মাইক্রোসফটের একেবারে শুরুর দিকে, উইন্ডোজের একেবারে শুরুর দিকে যখন বিল গেটসকে প্রসঙ্গক্রমে একটা প্রস্তাব দেয়া হয়েছিল যে তুমি $1 মিলিয়ন পাবে, তোমার এটা কপিরাইট, এটা ছেড়ে দিবে। তো সে বলেছিল যে আমি $1 মিলিয়ন তো চাই না,
আমি তো $1 চাই। সেটা কি, যে যতটা কম্পিউটারে ইউজ হবে প্রত্যেকটা থেকে আমি $1 চাই, বেশি চাই না। তার মানে তার লেভেল অফ কনফিডেন্স কোথায় ছিল ভাবেন। সে তখনই দেখতে পেয়েছিল 76-77-এ, সে দেখতে পেয়েছিল যে আফটার 30 ইয়ার্স গোটা দুনিয়া আমার সফটওয়্যার ছাড়া অচল হয়ে যাবে। এবং এটা হয়েছে তো গত জুলাই মাসে। আপনারা জানেন কিনা যে আহ উইন্ডোজে কি একটা টেকনিক্যাল ত্রুটি হবার কারণে দুনিয়ার অ্যারাউন্ড 70% ফ্লাইট গ্রাউন্ডেড হয়ে গেছিল। এই সময় আমরা তো ডিসকানেক্টেড ছিলাম নেট থেকে। সেই সময় কিন্তু গোটা দুনিয়ায় অ্যারাউন্ড 70% ফ্লাইট গ্রাউন্ডেড ছিল।